এই চোরগুলো বিএনপিকে দিন রাত গালি দেবে, এবং বিএনপিকে চোরের মুখ থেকে গালি শুনতে হবে, টোকাইয়ের মুখ থেকে গালি শুনতে হবে। এটা বিএনপির হলো ছাড় দেওয়ার উপহার। তারা যে ছাড় দিচ্ছে, এদেরকে দয়া করতেছে, এর উপহার হলো এই ছেচরা, টোকাই এবং এই যে লুটপাটকারী, মব সৃষ্টিকারী, এরা সকাল বিকাল বিএনপিকে গালি দেবে। এটা বিএনপির জন্য উপহার। শেখ হাসিনার আগমনের বিষয়ে আমি বলি যে বিএনপি যদি সেই গুড ড্রাইভে থাকে, গুড ট্রাইং এ থাকে, তাহলে শেখ হাসিনার আপনার হলো শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসার মতো পরিস্থিতি হতে 10 বছর লাগবে, একটা বিষয়। আর যদি বিএনপি যদি সেই গুড ড্রাইভে না থাকে, তাহলে শেখ হাসিনার আগমন ত্বরান্বিত হবে। হাদি হত্যার বিষয়ে যখন মমতা মমতার কিছু করার সুযোগ ছিল, তখন সে কিছুই করেনি। এখন ক্ষমতা হারিয়ে সে অনেক মানে বাকবাতুম করছে। সে যদি আবার নির্বাচিত হতো, এটা হালে পানি পায়নি হাদির ভাইয়ের স্টেটমেন্টে। সে যে স্টেটমেন্টটা দিয়েছে যে হাদি হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে জামাতে আমিরের পিএস, সরকারের যদি বুদ্ধি থাকতো তাকে এতক্ষণে গ্রেপ্তার করতো। সরকারের যদি বুদ্ধি থাকতো, তাহলে আপনার হলো জামাতের আমিরকে এতক্ষণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডেকে নিত। এখন হবে মমতা হবে এখন জামাতের মহিলা বিষয়ক নায়েবে আমির, ঠিক আছে, অথবা মহিলা বিষয়ক আমির হবে জামাতের। কেন হবে? কারণ মমতা তার নিজস্ব আঞ্চলিক রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্রে প্রতিদিন মোদীকে গালি দেবে, ঠিক আছে, আর জামাত তাকে তাদের আমির মনে করবে। তাদের রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্রে বাংলাদেশের থেকে তাকে নেতা মানবে এখন, এরকম একটা অবস্থা। এটা উদ্দেশ্য কি এই সময় এসে এটি বলার উদ্দেশ্য কি? বাংলাদেশের অভ্যন্তরীণ কোন রাজনীতির এর সঙ্গে জড়িত কিছু না, যা উদ্দেশ্য তার উদ্দেশ্য, তাহলে একটা কাজ করা উচিত, মমতা বাংলাদেশের ডিবি কার্যালয়ে এসে বক্তব্য দিক, স্টেটমেন্ট দেখ, হাদি হত্যার বিষয়ে সাক্ষী দেখ। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন আম জামাত দলের সদস্য সচিব তারেক রহমান। তারেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা অবশ্যই দু একটি সেন্সিটিভ বিষয়ে কথা বলবো। প্রথমেই আপনার কাছে যে বিষয় জানতে চাওয়া, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় গত 2-3 দিন ধরে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি আবার আমাদের সামনে চলে এসেছে। কারা হত্যাকাণ্ডের জন্য দায়ী, ভারতের বিজেপি সরকার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা এমন অভিযোগ তুলেছেন খোদ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই প্রসঙ্গটি কেন তুললেন? এর মধ্যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেটি কি আবার উস্কে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র কিনা, সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের বিশেষ বিশেষ কোনো গোষ্ঠী এটিকে নিয়ে দেশে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কিনা, আপনার মন্তব্য? প্রথমত, ভারতের গণমাধ্যম এবং রাজনীতিবিদদের মুখ দুটার একটারও সেন্সেশন নাই। মানে এরা অনর্গল যেটা ভাল লাগে সেটা বলে, অনর্গল বলে। সেটা রিপাবলিক বাংলা বলেন, আরো বেশ কিছু গণমাধ্যম আছে, নিউজকে তারা কিভাবে ফেব্রিকেটেড করে। তো হাদি হত্যার বিষয়ে যখন মমতা মমতার কিছু করার সুযোগ ছিল, তখন সে কিছুই করেনি। এখন ক্ষমতা হারিয়ে সে অনেক মানে বাকবাতুম করছে। সে যদি আবার নির্বাচিত হতো, তাহলে কি বাকবাতুম করতো? আমার জিজ্ঞাসা, তাই না? তো এইটা এইটা হালে পানি পায়নি কেন? এটা হালে পানি পায়নি হাদির ভাইয়ের স্টেটমেন্টে। সে যে স্টেটমেন্টটা দিয়েছে যে হাদি হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে জামাতে আমিরের পিএস, সরকারের যদি বুদ্ধি থাকতো তাকে এতক্ষণে গ্রেপ্তার করতো। সরকারের যদি বুদ্ধি থাকতো, তাহলে আপনার হলো জামাতের আমিরকে এতক্ষণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডেকে নিত, নেওয়া উচিত ছিল। এটা গুরুত্বপূর্ণ। একটা মামলা কিভাবে ড্রাইভ করে, মামলা ড্রাইভ করে ভিকটিম ফ্যামিলির একটা স্টেটমেন্টের উপর ভিত্তি করে। সেই স্টেটমেন্ট এইখানে আমরা এসে দাঁড়িয়েছি। গতকাল দেখলাম আপনি আপনার হলো জাবেরের সাথে টক শোতে ছিলেন। জাবেরকে একটা টক শোতে প্রশ্ন করলে ভালো হতো যে জাবের তো হাদির ক্যাম্পেইনের ফিনান্সিয়াল বিষয়টা আঞ্জাম করতো, তার মাধ্যমে টাকাটা আসতো, সে বলেছে এর আগে। তো হাদি হাদির এখানে ফয়সাল যে ফিনান্স করেছিল, ফয়সালের স্টেটমেন্ট অনুযায়ী জাবেরকে একটা প্রশ্ন করলে খুব ভালো হতো, সেই ফিনান্সটা জাবেরের মাধ্যমে হয়েছিল নাকি হাদি নিজ হাতে নিয়েছিল? ফাইন্যান্স করেছিল কে? যাবে না না, হাদির ফান্ড ম্যানেজমেন্ট তো জাবের করতো, ইনকাম জাবের মঞ্চের সদস্য সচিব। হ্যাঁ, হ্যাঁ করতো। ওকে জিজ্ঞাসা করলে ভালো হতো ফয়সাল যে হাদির ক্যাম্পেইনে ডোনেট করেছে সেইটা জাবেরের মাধ্যমে আচ্ছা করেছে কি, আচ্ছা আচ্ছা, তাকে রাইট জিজ্ঞাসা রাইট। করলে ভালো হতো। আরেকটা প্রশ্ন করলে ভালো হতো যে ইনকিলাব মঞ্চের কেউই তো হাদিকে ফয়সালের সঙ্গে পরিচয় করাই দিছে। জাবেরকে এই জিজ্ঞাসা করা লাগতো যে সে অথবা তার মতো কে এই ব্যক্তি, অথবা তাদের সংগঠনের কেউ একজন তো এটা পরিচয় করিয়ে দিয়েছে, সেই ব্যক্তিটা কে। ধরেন সে খুনি না, সে অপরাধী না, সরল বিশ্বাসে এটা পরিচয় করাই দিছে, বাট ওই সরল বিশ্বাসী ব্যক্তিরও ইনকিউরি হওয়া উচিত, তাকেও ডিবি কার্যালয়ে বা গোয়েন্দা সংস্থার ইন্সপেকশনে যাওয়া উচিত, সেই ব্যক্তিটার নাম তাদের প্রকাশ করা উচিত, তারা কিন্তু করেনি। আরেকটা কয়েকটা গণমাধ্যমে নিউজ হয়েছিল জামাতের একটা গুরুত্বপূর্ণ নেতার সন্তান ফয়সালকে হাদির সঙ্গে যোগাযোগ করে দিয়েছিল, সেও ইনকিলাব মঞ্চের সঙ্গে সম্পৃক্ত। সেই ছেলেটাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে নিয়ে যায়নি, জিজ্ঞাসাবাদ করেনি। শুনে মমতাকে যে যারা লাফাচ্ছে, তারা হলো ছাগলের 4 নাম্বার বাচ্চা, 3 নাম্বার বাচ্চা না। 3 নাম্বার বাচ্চারও একটু গুরুত্ব আছে, 4 নাম্বার বাচ্চা। কারণ অথবা 4 নাম্বার বাচ্চাও না, তারা হলো ছাগলের 5 নাম্বার বাচ্চা। কারণ ছাগলের আপনার হলো স্তনে 2টা দুধ থাকে, তারা তো 5 নাম্বার বাচ্চা দুধ পাবে না, এরকম বাচ্চা, ঠিক আছে। তো তারা
তারা মমতাকে চেনে না। বাংলাদেশের পানির ন্যায্য হিসাব না পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হলো এই মমতা। এবং মমতার দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশে সবচেয়ে বেশি সীমান্তে হত্যা হয়েছে, সবচেয়ে বেশি সীমান্তে হত্যা হয়েছে। আমি একটা ফ্রেমিং করতে বলবো যে যখন মমতা এখানে সীমান্তে ছিল, মমতার এলাকায় কতগুলো খুন হয়েছে 5 বছরে, এবং আপকামিং 5 ইয়ার্স কতটুকু খুন হয়, অথবা লাস্ট 1 ইয়ার কতটা সামান্য সীমান্তে করতে হত্যা হয়েছে, এবং মমতা ক্ষমতা ছাড়ার পরে সীমান্তে কতগুলো সীমান্তে হত্যা হয়, এই দুটো একটা ফ্রেমিং করতে বলবো আমি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে মমতা এখন এসে এই ধরনের মন্তব্য করার কারণ কি? আর দেশের মধ্যে কোনো রাজনৈতিক দল এটিকে ফায়দা হিসেবে লুটে নেওয়ার কি মানে কারণ কি? দেশের মধ্যে কোনো আমি ধরনের বলি অস্থিরতা? আমি বলি এখন কি হবে জানেন? এখন হবে, মমতা হবে এখন জামাতের মহিলা বিষয়ক নায়েবে আমির, ঠিক আছে? আচ্ছা। অথবা মহিলা বিষয়ক আমির হবে জামাতের। কেন হবে? কারণ মমতা তার নিজস্ব আঞ্চলিক রাজনীতি বিরোধিতার ক্ষেত্রে প্রতিদিন মোদীকে গালি দেবে, ঠিক আছে? হুম। আর জামাত তাকে তাদের আমির মনে করবে। তাদের রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্রে বাংলাদেশের থেকে তাকে নেতা মানবে এখন, এরকম একটা অবস্থা। না, তাহলে এটার উদ্দেশ্য কি? এই সময় এসে এটি বলার উদ্দেশ্য কি? বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো রাজনীতির কিছু এর সঙ্গে জড়িত? কিছু না, যা উদ্দেশ্য তার উদ্দেশ্য, তাহলে একটা কাজ করা উচিত, মমতা বাংলাদেশের ডিবি কার্যালয়ে এসে বক্তব্য দিক, স্টেটমেন্ট দেখ, হাদি হত্যার বিষয়ে সাক্ষী দেখ, ভালো হবে না সেটা? তাকে আমরা আহ্বান জানাই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাকে ইন্ডিয়ায় গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সুযোগ দেখছে, তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে, অথবা সে বাংলাদেশে এসে একটা গোয়েন্দা সংস্থার কাছে একটা রিপোর্ট দেখ, অথবা মেইলের মাধ্যমে সে বাংলাদেশকে সহযোগিতা করুক, যে এই তথ্য তার কাছে আছে সেগুলো সে প্রোভাইড করুক, ঠিক আছে নাকি? রাইট। আপনি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, মন্তব্য করেছেন। যে যেহেতু সে অভিযোগ করছে তার কাছে নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে। তাহলে তাকেই আছে তো সে যে, জিজ্ঞাসা করতে হবে। আমি আরেকটা বিষয় দেখতে চাচ্ছি যে আ আ গত ২ দিন ধরে একটি বিষয় বেশ আলোচনায় সারা দেশে। সেটি হচ্ছে ৫ আগস্ট অভ্যুত্থানের পরপরই আওয়ামী লীগের একজন সাবেক এমপিকে আ নিরাপদে দেশ ছাড়ার জন্য ৩ কোটি টাকার ডিল হয়েছিল। এবং এটি খোদ রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, তিনি এই মন্তব্যটি করেছেন এবং সে সম্পর্কে আরো নানান ধরনের বক্তব্য বেরিয়ে আসছে। আ এনসিপির নেতা বা সাবেক ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। আপনি কি এ বিষয়ে কিছু বলতে পারেন? যেটি নতুন মানে সাম্প্রতিক সময়ে যে আলোচনাটি হচ্ছে? জি অনেক ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমি যখন সেনানিবাসে গিয়েছিলাম, আমাকে সেনা সদর দপ্তরে নেওয়া হয়েছিল, তখনই আমি খোঁজ পেয়েছিলাম যে আমি যেখানে অবস্থান করছি অফিসার্স ম্যাচে, আমাকে যেখানে রেখেছে তার আশেপাশেই বিভিন্ন রুমে অনেক আওয়ামী লীগ নেতারা আশ্রয় নিয়েছে। তো এই আওয়ামী লীগ নেতারা এরপর আস্তে আস্তে সেখান থেকে বের হয়। বের হওয়ার পরে কয়েকটা পদ্ধতি তারা অবলম্বন করে বাংলাদেশ ছাড়ার জন্য। একটা হলো গণমাধ্যমের গাড়ি ব্যবহার করে, 2 নম্বর অ্যাম্বুলেন্স ব্যবহার করে, এবং গণমাধ্যমের গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ব্যাকআপ দেওয়ার জন্য ব্যবহার করে সমন্বয়কদের। এই সমন্বয়করাই হলো হান্নান মাসুদরা। এবং আচ্ছা। এরা মানুষের উপর জুলুম করে এত টাকা ইনকাম করেছে যে এদের কয়েক জেনারেশন বসে থেকে রাজনীতি করলেও এদের টাকা শেষ হবে না, এইরকম পরিমাণ অর্থ এরা উপার্জন করেছে। এদেরকে কেউ একজন শিখিয়েছে এইভাবে যে তুমি যদি এখনই টাকা ইনকাম না করো, তাহলে তোমার বয়স যখন 50 বছর হবে তখন তুমি টাকা কই পাবা? তুমি তো কোনো ব্যবসায়ী না, তুমি তো কোনো উদ্যোক্তা না, তুমি তো কোনো গবেষক না, তোমাকে টাকা দিবে মানুষ কেন? তুমি যা লাগবে এখনই তুমি কামাই করে ফেলো, এখনই লুটপাট করে ফেলো। এবং তারা কিন্তু ব্যক্তিগতভাবে কোনো পরিশ্রমী ব্যক্তিত্ব না, তাদের ক্যারিয়ার ড্রাফট খুব ভালো না, তারা কোনো উদ্ভাবনী কেউ না, তারা কোনো ভালো গবেষক না, তারা কোনো উদ্যোক্তা না। তাহলে তারা কিভাবে চলবে? তাদেরকে এইভাবেই গাইড করা হয়েছে যে তোমার প্রচুর টাকা লাগবে, 100 কোটি টাকা লাগবে, 1000 কোটি টাকা লাগবে, তুমি হরদম এটা লুটপাট করতে থাকো। কিন্তু এ বিষয়ে কোন ধরনের কোন তদন্ত হবে না বা তাদের বিরুদ্ধে কোন ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, এটিও আমরা কতটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারবো? এটা এটা নেবে না, এটা নিচ্ছে না। এটা, এই যে নিচ্ছে না বা নেবে না, এর ফলে সাফার করবে বিএনপি। এই চোর গুলো বিএনপি কে দিন রাত গালি দেবে, এবং বিএনপি কে চোরের মুখ থেকে গালি শুনতে হবে, টোকাইয়ের মুখ থেকে গালি শুনতে হবে। এটা বিএনপির হলো ছাড় দেওয়ার উপহার। তারা যে ছাড় দিচ্ছে, এদেরকে দয়া করতেছে, এর উপহার হলো এই ছেচরা, টোকাই এবং এই যে লুটপাটকারী মব সৃষ্টিকারী, এরা সকাল বিকাল বিএনপি কে গালি দেবে। এটা বিএনপির জন্য উপহার, তারা যাদেরকে ছাড় দিচ্ছে না, এটার উপহার তারা পাবে। আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর খলিল উড়ে এসে জুড়ে বসলেন ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা থেকে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন। মানে আমি যে মোটা দাগে প্রশ্ন করি যে ডক্টর ইউনূসের চেয়েও কি ডক্টর খলিল আরো বেশি শক্তিশালী, আরো বেশি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক খেলোয়াড়? এবং তার কারণে এই মানে এই যে মার্কিন যুক্তি এগিয়ে নিয়ে যাওয়া বা বিএনপি সরকার তাকে ১ বছরের জন্য ছুটি হয়তো দিবে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে তিনি যখন সাধারণ পরিষদের সভাপতি দায়িত্ব পালন করবেন। মানে সবকিছু খলিল কেন্দ্রিক আবর্তিত হচ্ছে। যদি তাই হয়ে থাকে, প্রশ্ন ওখানেই তিনি কি ডক্টর ইউনূসের অ্যাবসেন্সে তার প্রতিনিধিত্ব করছেন অথবা তার চেয়ে বড় কোনো প্লেয়ার কিনা? এখানে রাষ্ট্রের প্রধানদের অনেকগুলো
কৌশলগত বিষয় থাকে। ধরেন বিএনপির যদি এরকম পলিসি হয় তারেক রহমানের, যে কোনো একজন প্রতিনিধিকে তিনি নিরাপদ মনে করছেন সেই কারণে রাখছেন, অথবা বিষয়টা এরকম যে আমেরিকার সাথে যে সম্পর্কটা ধারাবাহিকভাবে বাংলাদেশের সাথে বিল্ড আপ করার বিষয় ছিল, সেটা যদি খলিল সাহেবে ডিল করে থাকেন এবং তার অনুপস্থিতিতে বিএনপি একটা বিপদে পড়বে বা একটা টেনশন গ্রো হয়, অথবা ভালো সম্পর্ক যোগাযোগ রাখার ক্ষেত্রে তাকে সহযোগী হিসেবে অধিকতর বেটার মনে করে, সেই হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে আমার কাছে এইরকমই মনে হচ্ছে যে আমেরিকার সাথে সেই যোগাযোগটা রাখার জন্য বিএনপি তাকে বেটার হাফ মনে করছে, আমার মানে অর্ধাঙ্গ মনে করছে হয়তোবা, এইভাবে যদি বলা হয়। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবং কিন্তু মার্কিন উনি চুক্তি শুধু জাহাজ দিয়ে উনি করা। শুধু আমেরিকা না, উনি শুধু আমেরিকা না, ওনার হলো বহুদেশীয় যোগাযোগটা খুব ভালো আমার কাছে এখন মনে হচ্ছে। আমি ওনাকে বিষয়ে আগে অতটা অ্যাস্টনিশ ছিলাম না। ঠিক আছে, বাট উনি ইন্টারন্যাশনালি সব জায়গায় খুব ভালো কোপ করার মতো একটা ব্যক্তি। উনি কিন্তু চায়নার সাথেও ভালো মানে একটা লিয়াজু করে ফেলেছেন, আমি যতটুকু মানে সর্বশেষ কমিউনিকেশন গুলো দেখলাম আর কি। ঠিক আছে। তো একটা ব্যক্তি একই সাথে আমেরিকার সাথে কমিউনিকেশন করছে, চায়নার সাথে কমিউনিকেশন করছে, তার মানে তাকে ইন্টারন্যাশনালি তাকে এই ক্ষেত্রে কাজ করানোর জন্য প্রপার হতে পারে। এখন ক্ষতিকর যে বিষয়গুলো আপনারা অনুমান করছেন বা আপনারা আন্দাজ করতে পারছেন, আপনাদের গায়ে অনুভব হচ্ছে, আমরা তো হলো প্যারালালি যুগপৎ আন্দোলনে বিএনপির বন্ধু সংগঠন হিসেবে ছিলাম। আমার কিন্তু সেই অনুভবটা হওয়ার কথা না। আপনার কাছে যে অ্যালার্মিং জার্নালিস্ট হিসেবে আমার কাছে সেই অ্যালার্মিংটা আসার কথা না। বুঝতে পারছেন, মানে যেই লাইনের সেই লাইনের ভুলগুলো কিন্তু সে ধরা কিন্তু পড়ে না। মার্কিন আপনার তার চুক্তির যদি মধ্যে কি কোনো আপনার যদি ধরনের তার যুক্তি আরো আছে? আরো আপনাদের যে তার যে ভুলগুলো খুবই মানে দৃশ্যমান মনে হয়, আপনারা সেগুলো বলতে থাকেন। আপনারা হয়তো বা আমরা আরো বেশি অনুভব করবো, তখন আমরা এটা নিয়ে বলবো। ঠিক আছে। আমি শেষ একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদিও বিষয়টি পুরানো, তারপরে এটি এখনো আলোচনা আছে, পুরানো মানে গত কয়েকদিন আগে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি একটি জরিপ চালালেন তার নিজের ফেসবুকে পোস্টের মাধ্যমে, এবং শেখ হাসিনা ফিরে আসবেন কিনা। তো সেখানে দেখা যাচ্ছে তার পোস্টেই আহ, শেখ হাসিনা ফিরে আসবেন এমনটা ধারণা করছেন প্রায় 70% মানুষ, বা তারও বেশি সম্ভবত। আর 25 থেকে 30% মানুষ বলছে না, ফিরবেন না। এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে ডক্টর আসিফ নজরুলের এই পোস্ট নিয়ে। আবার আহ, সাবেক প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি তোফায়েল আহমেদকে নিয়ে খুবই ন্যাকারজনক একটি পোস্ট দিয়েছেন। এই যে সাবেক উপদেষ্টা, সাবেক প্রেস সচিব কিংবা ইউনূস সরকারের সাবেক কর্মকর্তাদের বা ঘনিষ্ঠজনদের বলতে গিয়ে এই যে যখন ফেসবুকে একের পর এক অনাকাঙ্ক্ষিত পোস্ট দিচ্ছে এবং সেটি আবার পাবলিকের মাধ্যমে আমি প্রত্যাখ্যান আমি হচ্ছে। আমি বলছি শোনেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে এই সরকার অতিষ্ঠ হয়ে উঠবে, অতিষ্ঠ হয়ে উঠবে। আপনি যখন চোরকে বিচারের আওতায় আনবেন না, যখন চোর এমন একটা ভাব করবে যে সেই হলো মালিক, সে হলো বাড়ির মানে বাড়ির মালিক, তো ডক্টর ইউনূসের সরকারের মেজরিটি উপদেষ্টা চোর, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন না, তখন ওরা আপনাকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেবে। তো এই পেইন তো নিতেই হবে। এই পেইন শফিক শফিক সাহেব তো মোস্ট করাপ্টেড একটা ব্যক্তি, মোস্ট করাপ্টেড একটা ব্যক্তি, এবং তার আরেকটা প্রেস সচিব ছিল, সেও করাপ্টেড একটা ব্যক্তি। এই যে এই যে মানুষগুলো না, এগুলো এগুলো নাক মুখ খেয়ে ভরে গেছে। এখন এই যে করাপ্টেড মানুষগুলো, নূরজাহান বেগম একটা করাপ্টেড মানুষ, এরা যদি এখন আমাদেরকে নৈতিকতা শেখায়, এটা তো আমাদের জন্য দুঃখ হবে। যে সময় তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ক্ষমতা ছাড়ার পরে, কি পরিমাণ দুর্নীতি করলো, কি পরিমাণ অর্থ সংগ্রহ করলো, কত জায়গায় প্রভাবিত করেছে, কত জায়গায় অন্যভাবে হস্তক্ষেপ করেছে, সেই তদন্তগুলো হওয়ার পরে যখন তাদেরকে ফ্রি মোডে রেখে দেবেন, তখন তো ওরা আপনাকে নৈতিকতা শেখাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অনেক রাজনৈতিক দল বিএনপির সাথে মিশে শেখ গেছে এই হাসিনার নির্বাচন বিষয়ে, শেখ কেন্দ্রে। হাসিনার বিষয়ে তো একটা জি, প্রশ্ন এনেছেন। আমি শেখ হাসিনার বিষয়ে অবজারভেশন যদি আমাকে বলেন, যদি বিএনপি, হ্যাঁ, যদি বিএনপি তার রাজনৈতিক কৌশলে অসততা, অসাধুতা এবং এগুলো বর্জন করে নৈতিকতার সাথে রাষ্ট্র চালানোর জন্য চেষ্টা করে, জনগণ কিন্তু চেষ্টাটা দেখে যে কতটুকু ড্রাইভ দিচ্ছে, হুম, ট্রাই করতেছে। এটা যদি জনগণ ফিল করে, তাহলে জনগণ মানে বিএনপি কে বিরক্ত করবে না। বিএনপি আপনার হলো চুপ করে রাষ্ট্র চালাবে, জামাত হইচই করে মরে যাবে, গলা ছিঁড়ে যাবে, রক ছিঁড়ে যাবে চিল্লাতে চিল্লাতে, তারপরে জনগণ তাদের ডাকে নামবে না। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। আর শেখ হাসিনার আগমনের বিষয়ে আমি বলি যে বিএনপি যদি সেই গুড ড্রাইভে থাকে, গুড ট্রাইং এ থাকে, তাহলে হুম। শেখ হাসিনার আপনার হলো শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসার মতো পরিস্থিতি হতে 10 বছর লাগবে, একটা বিষয়। আর যদি বিএনপি যদি সেই গুড ড্রাইভে না থাকে, তাহলে শেখ হাসিনার আগমন ত্বরান্বিত হবে। এবং সেই ত্বরান্বিত কতটুকু সময় হতে পারে, সেটা উইদিন 2 ইয়ার হতে পারে, 3 ইয়ার হতে পারে। ঠিক আছে। তবে তবে আপনার হলো আওয়ামী লীগের এখানে এসে ফাংশন করার জন্য খুবই মানে হলো নিরাপত্তা সংকটে থাকবে তারা। বুঝতে পেরেছেন? জুলাইয়ের সময় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এগুলোর কারণে তারা নিজেরা নিজেরা আতঙ্কিত থাকবে, এবং ভালোভাবে রাস্তাঘাটে তাদের জন্য ফাইট দেওয়া, মুভ করা একটু কষ্টই হবে। কিন্তু বাংলাদেশের সামগ্রিকভাবে রাজনীতিতে যে রাজনৈতিক অপকর্মগুলো সাধিত হয়েছে ইতিপূর্বে, বহুদলীয় অপকর্ম, যখন যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাকে অপব্যবহার করেছে, আবার হলো সেই সব কিছুর বিবেচনায় কেউই কারোর চেয়ে কম অপরাধী না। হ্যাঁ, সবারই মোটামুটি অপরাধ আছে। তো এগুলো জনগণকে বোঝানোর কিছু না, জনগণ এগুলো বুঝে জানে। সুতরাং জনগণের কাছে শেখ হাসিনা কোনো ফ্যাক্টর না যে শেখ হাসিনা আসলে জনগণ রাগান্বিত হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, এখানে রাজনৈতিক ভাবে যে একটা লাঠিয়ালগিরি করে না, ওই কারণে আওয়ামী লীগের একটা আতঙ্ক রয়েছে যে সবাই মিলে আওয়ামী লীগের উপর দমন করবে কিনা বা পীড়ন করবে কিনা, সেটা একটা বাধা। কিন্তু জনগণের ক্ষেত্রে এগুলো কোনো ফ্যাক্টর না। জনগণের কাছে আওয়ামী লীগের চেয়ে জামাত হাজার গুণে খারাপ একটা দল।
এটা তো স্টাবলিশড, তারা গণহত্যাকারী, মানুষকে এদেশে নারীদের ধর্ষণ করছে, নারীদের সম্ভ্রমহানি করেছে, অসম্মান করেছে, আমাদের মায়েদেরকে, বোনদেরকে অসম্মান করেছে, তাই না? এটা পাক বাহিনীর সাথে মিল সোচ করে তারা তো একটা কিছু করেছে। তো সেই অপরাধের তুলনায় আওয়ামী লীগ জুলাই যা করছে তারা 100 বার না, 1000 বার না, 1,00,000 বার করলেও অতখানি অপরাধী কি হবে? আসলে কি হবে? দেখেন, আন্দোলনের মাঝে দুইটা গ্রুপ মারামারি করছে, সেই মারামারিতে মারা যাওয়া বা হলো প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আর হলো গণহত্যা সংগঠিত করা। দেখেন, ক্লিনজি একটা শব্দ আছে ইন্টারন্যাশনালে, ক্লিনজি হলো জাতিগত নিধন। জামাত হলো জাতিগত নিধনে জড়িত, জামাত হলো বাঙালি জাতির নিধনে জড়িত, বাঙালি নারীর সম্ভ্রমহানিতে জড়িত, বাঙালি শিশুদের হত্যার সঙ্গে জড়িত, বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদের সাথে জড়িত। জাতিগত নিধনের জন্য জামাত অপরাধী, ক্লিনজি বলে এটা। কিন্তু আওয়ামী লীগ কিন্তু জাতিগত নিধনে জড়িত না, যে সে একটা নির্দিষ্ট জাতির মানুষকে হত্যা করতেছে, নির্দিষ্ট জাতিকে নিধন করে সেই জাতি শূন্য করে ফেলতেছে, এরকমের সঙ্গে জড়িত না। সুতরাং দুইটা অপরাধকে এক কাতারে মাপার সুযোগ নাই। অনেক অনেক ধন্যবাদ তারেক রহমান আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক আপনারা যারা শুনছেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।